আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। এ উপলক্ষে সুধীর সমাবেশে যোগ দিতে দুপুরের পর মুন্সিগঞ্জের মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বিকেলে সুধীর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন দেশটির কর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে আজ বিকেলেই সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার দুপুরের পর ঢাকায় ফেরার কথা রয়েছে সরকার প্রধানের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থী সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তবে সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে ও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় আড়াই ঘন্টা পর হলে ফেরেন তিনি। কোটা বাতিলের দাবিতে শুক্রবার অনলাইনে গণসংযোগ, শনিবার সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার গভীর রাতে কোটা আন্দোলনের মূল সমন্বয়কদের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে অমর একুশে হলের সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী। কোনো কারণ ছাড়া হল থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ জানান তারা। তবে ভুক্তভোগী শিক্ষার্থী জানায় বিভ্রান্তকর তথ্য দিয়ে তাকে হল থেকে বের করার অপচেষ্টা করা হয়েছিল। হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয়ক প্যানেলের একজন। ছাত্রলীগের হাইকমান্ডের কথা হচ্ছে যে আজকে তাদের সাথে তাদের কোনো কমিউনিকেশনই হয়নি। এরপরে ওই যে একাধিক ক্যান্ডিডেট তারা আমার সাথে দেখা করে বলে মানে মাফ চা বাতরে যে ভাই মানে আমরা এখানে একটা ওদের যে খেলাটা ছিল যে তারা আমাকে একটা মিস ইনফরমেশন দিয়ে যদি বের করতে পারে এই ক্রেডিটটা নিয়ে তারা পলিটিক্যালি একটা ফায়দা পাবে। বৃহস্পতিবার রাতে হল প্রশাসনের হস্তক্ষেপে নিজের কক্ষে ফিরে যান ওই শিক্ষার্থী। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শুক্রবার অনলাইনে গণসংযোগ, শনিবার আবারও সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানতে প্রথমেই যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন, কথা বলছি তার সাথে। শাওন, গেল কয়েকদিন ধরে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচের মূল্য ঊর্ধ্বমুখী ছিল। আজ দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারজানা, আমরা যেটি দেখছি যে গত দুদিন যাবৎ পেঁয়াজের দামটির আবার বেশ ঊর্ধ্বমুখী। গত বেশ কয়েকদিন আসলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণেই মূলত এমনটি হচ্ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। আমরা যেটি দেখছি খুচরা বাজারে আজ প্রতি কেজি পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটি বিশেষ করে পাবনার যেই পেঁয়াজটি সেটি 110 টাকায় কেজি বিক্রি হচ্ছে। আর ফরিদপুর অঞ্চলের যেই পেঁয়াজটি সেটি 100 টাকা বা 105 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখছি। তো খুচরা বিক্রেতারা আসলে বলছেন যে পাইকারি বাজারে দাম বেড়েছে, সেজন্য তাদের কেনা যেভাবে বেশি দামে পড়ছে তারা সেভাবেই বেশি দামে বিক্রি করছেন। তো আমরা এই মুহূর্তে কারণ বাজারের পাইকারি বাজারে আসছি। আমরা যেটি দেখছি যে আসলে অন্যান্য সময়ে এই পাইকারি বাজারে যেই পরিমাণ পেঁয়াজ থাকে, সরবরাহ থাকে, আজকে আমরা দেখছি যে কিছুটা কম। সেক্ষেত্রে পাইকাররা আমাদের যেটি জানিয়েছেন যে সকাল থেকেই আসলে অনেক বেচা কেনা হচ্ছে পেঁয়াজের। তো বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকার যেই খুচরা ব্যবসায়ীরা তারা এখানে আসছেন, এসে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন। তো তারা যেটি বলছে যে ঢাকার বাইরের যে মোকাম বা আড়তগুলো থেকে মূলত পেঁয়াজ আসে ঢাকায়, তো সেই আড়তগুলো থেকেই পেঁয়াজ কম আসছেন, ব্যাপারীরা কম পেঁয়াজ নিয়ে আসছেন বা কম পাঠাচ্ছেন। এই জন্য তারা বলছে যে প্রাথমিকভাবে বৃষ্টি এবং ভারতের বাজারেও আসলে পেঁয়াজের দাম
বেশ ঊর্ধ্বমুখী এবং 40% শুল্ক দিতে হয় পেঁয়াজ আনতে, সেটির দামও বেশি পড়ে যায়। তো সব মিলেই আসলে পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বমুখী। এবং আপনি শুরুতে বলছিলেন যে কাঁচামরিচের দামটাও আমরা দেখছি যে বৃষ্টির কারণে 250 টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমে এসেছে, 140 টাকা বাদামি রঙের ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে। তো এই ছিল ফারজানা মোটামুটি সবশেষ খবর। আমরা জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে পেঁয়াজের দাম নিয়ে আরও জানতে যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, দাম নিয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা কি বলছেন? ফারজানা, ফরিদপুর মানে পেঁয়াজের জেলা হিসেবে কিন্তু সবসময়ই খ্যাত। সেই পেঁয়াজের জেলা ফরিদপুরে কিন্তু দাম হু করে বাড়তে শুরু করেছে। আমরা পেঁয়াজের বাজারে আজকে সকাল থেকেই ঘুরতে শুরু করেছি। সেখানে আমরা দেখেছি যে যারা পাইকারি দাররা রয়েছেন, তারা প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায় থেকে 90 থেকে 91 টাকা দরে পেঁয়াজ কিনছেন এবং সেই পেঁয়াজটা তারা খুচরা বিক্রেতাদের কাছে 95 টাকা দরে বিক্রি করছেন এবং সেই পেঁয়াজ কিন্তু খুচরা বিক্রেতারা সেটা ভোক্তা পর্যায়ে 100 থেকে 100-র উপরে তারা বিক্রি করছেন বলেই আমরা দেখেছি। গতকালকের যে পেঁয়াজের বাজার, সেখান থেকে কিন্তু 5 টাকা বেশি বেড়েছে আজকের একদিনের ব্যবধানে। গত 7 দিনের চিত্রে যদি বলি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা 75 থেকে 80 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও গত 7 দিনের ব্যবধানে কিন্তু 100 কিংবা 100 টাকার বেশি দরে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে এমনিতেই শাকসবজির দাম সবকিছুতেই বেশি, সেক্ষেত্রে যদি পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করে, আলাদা একটা চিন্তার ভাস তাদের কপালে পড়ছে। এবং পাইকাররা যা বলছেন যে আসলে পেঁয়াজের যে দাম সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়া শুরু করছে। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যে যাতে সামনের দিনগুলোতে পেঁয়াজের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে সরকার যেন কার্যকরী ভূমিকা নেয় বিদেশ থেকে আমদানি সহ বিভিন্ন ভাবে। তো ফারজানা, এই ছিল আমার কাছে থেকে ফরিদপুর থেকে সর্বশেষ পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ চিত্র। জি ফারজানা, জানছিলাম পেঁয়াজের বাজারের খবর। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে। দেওয়ানগঞ্জ খোলাবাড়ি সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি আঞ্চলিক সড়কের 30 মিটার অংশ ভেঙে যাওয়ায় ওই এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে 26টি শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া সহ সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় 4টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সহ 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষ গবাদি পশু নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রের খোঁজে সরে যেতে শুরু করেছেন। অপরদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সদর উপজেলা সহ 12 উপজেলার 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দোয়ারাবাজার তাহিরপুরের সড়কে পানি থাকায় গত 6 দিন ধরে সুনামগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হবারও পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে। এ সময় রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সন্ধ্যা থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যাবে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংবাদ আর বিনোদন নয়, দেশের কল্যাণে এনটিভিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন জেলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারাই আহ্বান জানান। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হলো এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। রাজশাহী এনটিভির কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভায় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির প্রশংসা করেন। খুলনায় বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটিমের তালুকদার আব্দুল খালেক। লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সংবাদে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে, যা গণমাধ্যমের জন্য অনুকরণীয়। এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের সাথে সুন্দর করে আগামী কালে সুন্দর করে এগিয়ে যাক এবং আমার এনটিভি দেখতে অনেক ভালো লাগে। এনটিভি অনেক ভালো লাগে, আমার এনটিভি সবসময় ভালো। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ময়মনসিংহে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। নাটোর প্রেস ক্লাবে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। গাজীপুরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জমকালো আয়োজন না করে মাদ্রাসা ও ইতিমখানায় কোরআন তেলাওয়াত ও আরবি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মোংলায় কেক কাটা আলোচনা শেষে র্যালি বের হয়। বক্তারা এনটিভির সাফল্য কামনা করেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।